দূরের এক বনে বাবা মা মরা অনাথ দুই বোন বাস করত। বড় বোন টুনি আর ছোট বোন মুন্নি। মুন্নি দেখতে অপরূপ সুন্দরী ছিল, আর টুনি দেখতেও সুন্দর, কিন্তু গায়ের রং শ্যামলা বর্ণের ছিল। দিদি, আমরা তো সব সময় বাড়িতেই থাকি, চল না আজ একটু পাশের জঙ্গল থেকে ঘুরে আসি। আমার যে আজ অনেক কাজ আছে রে বোন, কাল সকালে না হয় তোকে নিয়ে যাব। ঠিক আছে রে দিদি, তবে কাল যেন কোনো বাহানা দিস না। ঠিক আছে রে পাগলি বোন আমার। এরপর সারাদিন কাজ করে টুনির দিন কেটে যায়, আর মুন্নির কেটে যায় খেলাধুলা করে। এরপর পরের দিন সকালবেলা দুই বোন পাশের জঙ্গলের উদ্দেশ্যে বের হয়। জানিস রে দিদি, আজ না অনেক মজা হবে। পাশের জঙ্গলে কত অজানা জিনিস দেখতে পাবো। আমার না অভিজ্ঞতা নিতে ভালোই লাগে রে দিদি। আচ্ছা রে আচ্ছা, ঠিক আছে। এরপর তারা দুজনে পাশের জঙ্গলে পৌঁছে যায়, আর জঙ্গলের এক পাশ দিয়ে হাঁটতে থাকে। এরপর মুন্নির চোখ পড়ে একটি ছেলের দিকে। প্রথম দেখাতেই মুন্নির ছেলেটিকে ভালো লেগে যায়। দিদি দিদি, দেখ না ছেলে পাখিটা কত সুন্দর। চল না দিদি, ওর সাথে আমরা বন্ধুত্ব করি। পাগল নাকি রে তুই? চিনি না জানি না, কিভাবে বন্ধুত্ব করব? চল তো তুই আগে আমার সাথে। এরপর মুন্নি জোর করে টুনিকে টোনার কাছে নিয়ে যায়। টোনা টুনিকে প্রথম দেখেই ওর প্রেমে পড়ে যায়। এরপর মুন্নি টোনাকে বলে, আমাদের সাথে বন্ধুত্ব করবে? ওই যে পাশে জঙ্গল আছে না, সেখান থেকেই আমরা এসেছি। আমি মুন্নি, আর ও আমার দিদি টুনি। আর আমি হলাম টোনা, আমার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নেই। এরপর পুরো জঙ্গল তারা দু বোন ঘুরে দেখে, আর ঘোরা শেষ করে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা ভাবে, বেশ কয়েকদিন তো হয়ে গেল, ওরা দু বোন তো আর আসলো না এখানে। আমি বরং ওদের একটু দেখে আসি। আর টুনিকে তো আমার বেশ ভালো লেগেছে, টুনিকেও আমার মনের কথা খুলে বলে আসি। আমি বরং এক্ষুনি যাই। এরপর টোনা পাশের জঙ্গলে যায়, আর মুন্নি ও টুনির বাড়িতে আসে। টোনাকে দেখে তারা দু বোন অনেক খুশি হয়। একসাথে তারা সেই দিনটি কাটিয়ে দেয়। এরপর মুন্নি ভাবে, আমি আজই টোনাকে আমার মনের সব কথা খুলে বলবো। এরপর মুন্নি টোনাকে একা ডেকে নিয়ে তার মনের সব কথা খুলে বলে। মুন্নির কথা শুনে টোনা বলে, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো তোমার দিদিকে ভালোবাসি, আর তোমার দিদিকেই বিয়ে করতে চাই। তুমি আমাকে ভুলে যাও, আর আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। টোনার মুখে এমন কথা শুনে মুন্নি অনেক অনুরোধ করে, কিন্তু টোনা মুন্নির কোনো কথাই শোনে না। মুন্নি টোনাকেই বিয়ে করবে এই সিদ্ধান্তেই অটুট থাকে। শোনো মুন্নি, আমি তোমার দিদিকে আজ রাতেই বিয়ে করব। এখন সরে যাও বলছি আমার সামন থেকে। এরপর টোনা সেখান থেকে চলে যায়, আর টুনির সাথে দেখা করে, আর টুনিকে তার মনের সব কথা খুলে বলে, এবং টুনিকে বিয়ের প্রস্তাব দেয়। টুনিও রাজি হয়ে যায়। আজ রাতেই তাদের বিয়ে। এদিকে মুন্নি রাগের বশে মনে মনে ভাবে, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে কখনো হতে পারে না। আমি সুন্দরী, আর টোনা আমাকে বিয়ে না করে ওই কালীটাকে পছন্দ করলো। আমি তোকে মেরে ফেলবো দিদি, এরপর দেখবো তুই কি করে টোনাকে বিয়ে করিস। টোনা শুধু আমার, আমি টোনাকে বিয়ে করব। এসব কথা বলে মুন্নি টুনিকে মারার জন্য ধারালো অস্ত্র তৈরি করে। যখনই টুনি বউ সাজতে গিয়েছিল, তখনই মুন্নি ধারালো ছুরি দিয়ে আঘাত করে টুনিকে মেরে ফেলে। এরপর টোনার কাছে গিয়ে বলে, টোনা, আমার যে সর্বনাশ হয়ে গেছে। আমার দিদিকে কে যেন মেরে ফেলেছে। এখন আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি যে একা হয়ে গেলাম। আমার তো বাবা মা নেই, আর
বাবা মায়ের ছায়া দেবে সেই দিদিও নেই। আমি এখন কি করব? একা তো এখানে থাকতেও পারবো না। তুমি এসব কি বলছো? চলো তো দেখি। এরপর টোনা ঘরে গিয়ে দেখে টুনি নিথর দেহ নিয়ে মাটিতে পড়ে আছে। টুনির এমন অবস্থা দেখে টোনা দিশেহারা হয়ে যায়। মুন্নি টোনার এই করুণ অবস্থাটাকে কাজে লাগায়। টোনাকে ভুলভাল বুঝিয়ে বিয়ে করে নেয়। এরপর টোনা বউ নিয়ে তার মায়ের কাছে যায়। টোনার মা বউ দেখে বলে, এ কি সর্বনাশ করেছিস তুই বাবা? আমার যে কত আশা ছিল তোকে নিজে বিয়ে করাবো, আর তুই কোথায় থেকে এই ভিখারিনীকে তুলে আনলি বল তো বাবা। এরপর মায়ের কথা শুনে টোনা তার মাকে সব ঘটনা খুলে বলে। টোনার মুখে সব শুনে মিনু টুনটুনির মনে একটু মায়া হয়, আর সে মুন্নিকে ঘরে তুলে নেয়। আর মায়াটা মন থেকে হয় না, ছেলের সামনে ছোট না হওয়ার জন্য এমন নাটক করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মিনু টুনটুনি মুন্নিকে বলে, আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব তোমার বৌমা। আজকের পর থেকে আমি সংসারের কোনো কাজে হাত লাগাবো না। আচ্ছা ঠিক আছে মা। শাশুড়ির হাত থেকে বাঁচার জন্য মুন্নি সব কাজ করতে থাকে। মুন্নি তো কোনো কাজই ঠিক মতো করতে পারতো না, যেটাই করতে যেত সেটাই নষ্ট হয়ে যেত। এদিকে টোনাও বাড়িতে নেই। মুন্নির এমন কাজ দেখে মিনু টুনটুনি বলে ওঠে, শোনো বৌমা, আমি তোমাকে ভালো ভেবে সব দায়িত্ব দিয়েছি, আর তুমি কি না আমার সংসারের সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছ? হতচ্ছাড়ি অলক্ষী কোথাকার। আজ টোনা আসুক আমার বাড়িতে, আজ টোনা আসুক বাড়িতে, ওকে সব বলতে হবে। ওকে সব বলে আমি তোকে বাবার বাসায় পাঠিয়ে দেব। আমার ছেলেকে বড় ঘরের একটা মেয়ের সাথে আমি আবার বিয়ে দেব। না না মা, এভাবে বলবেন না। আমাকে একটু সময় দিন, আমি সব ঠিক করে দেব। আমাকে একটু দয়া করুন। মুন্নির কথা শুনে মিনু টুনটুনি মুন্নিকে দুদিনের সময় দেয়। এরপর পরের দিন সকালবেলা মিনু টুনটুনি ঘুম থেকে উঠে আগেই রান্নাঘরে যায়। আর গিয়ে তো মিনু অবাক হয়ে যায়, সব কাজ শেষ করে রান্না করে রেখেছে। কি অলক্ষণে কাণ্ড রে বাবা, এই মেয়ে কি করে আজ এত কাজ সেরে রেখেছে। এরপর মিনু মুন্নিকে কিছু বলে না, শুধু মুন্নির করা কাজগুলো দেখতে থাকে। এরপর পরের দিনও একই ঘটনা ঘটে। এসব দেখে মিনু টুনটুনি মনে মনে বলে, এটা কি হচ্ছে? আমি তো ভেবেছিলাম এই ভিখারির মেয়েটা কিচ্ছু করতে পারবে না, আর আমি আমার ছেলেকে বড় ঘরে আবার বিয়ে করাবো। কিন্তু এখন তো দেখছি আমার চিন্তা ভাবনাগুলো সব উল্টে যাচ্ছে। মিনু টুনটুনি এই সব কাজ দেখে ভীষণ রেগে যায়। আর এইদিকে সব কাণ্ড দেখে মুন্নিও অবাক হয়ে যায়। আর মুন্নি ভাবে, আমি তো কোনো কাজই করতে পারি না, তাহলে আমাকে আড়াল থেকে কে এভাবে সাহায্য করছে? কে আমার কাজ করে দিচ্ছে? কাউকে তো আমি দেখতেও পাচ্ছি না। তবে যে এই কাজটা করুক না কেন, তাকে অনেক ধন্যবাদ। মুন্নি সবসময় ভাবতো কে তাকে সাহায্য করছে। আর এইদিকে মিনু টুনটুনি মুন্নিকে তাড়ানোর কোনো উপায় না পেয়ে মুন্নিকে মারার পরিকল্পনা করে। মুন্নিকে মারার জন্য জঙ্গলের ভিতরে ভুলভাল বুঝিয়ে নিয়ে যায়। আর খালের উপরে দাঁড় করিয়ে যেই না ওকে ধাক্কা দিতে যাবে, তখনই সেখানে টুনির আত্মা চলে আসে। কি দিদি, দিদি তুই না মারা গেছিস, তাহলে কি করে ফিরে এলি? হ্যাঁ বোন, আমি মরে গেছি, কিন্তু দেখ বোন, তোকে একা রেখে মরে গিয়ে আমি মরেও শান্তি পাইনি। তাই তো আত্মা হয়ে আমি সব বিপদ থেকে তোকে রক্ষা করেছি। তাহলে কি দিদি আমার বাড়ির সব কাজ তুই করে দিতি, আর আজ আমাকে এই খাদে পড়া থেকে বাঁচালি তুই?
তুই না আসলে এই শয়তান মহিলা আমাকে মেরে ফেলতো। হ্যাঁ বোন, আর এই শয়তান মহিলাকে উচিত শাস্তি দিচ্ছি আমি। আর কোনোদিনও তোর দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। ওর হাত দিয়ে তোকে মারার পরিকল্পনাও করতে পারবে না। তুই দাঁড়া, দেখ আমি কি করি। আমি ওই মহিলাকে বোবা আর পঙ্গু বানিয়ে দেব। এরপর টুনি মিনুকে অনেক শাস্তি দেয়। আর মুন্নি লজ্জিত হয়ে টুনিকে বলতে থাকে, দিদি আমি তোকে মেরে ফেলেছিলাম, আর আজ তুই আমাকে কেন বাঁচালি দিদি? আমাকে শাস্তি দে দিদি, আমাকে তুই শাস্তি দে। আমাকে মেরে ফেল দিদি, আমাকে মেরে ফেল। আরে পাগলি বোন আমার, তুই আমার সাথে যতই অন্যায় করিস না কেন, তুই তো আমার বোন। আমি যে তোকে খুব ভালোবাসি রে। আজ আমার সময় শেষ রে বোন, আমাকে যেতে হবে। তুই যখনই কোনো বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আর আমি সেখানে এসে হাজির হব। এই বলে টুনি চলে যায়। আর মুন্নি খুবই অনুতপ্ত হয়ে তার পাপের শাস্তি পাওয়ার জন্য পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে যে সে তার বড় দিদি টুনিকে খুন করেছে। আর পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে রেখে দেয়। যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর টোনা অনেক চেষ্টা করে মুন্নিকে ছাড়ানোর জন্য, কিন্তু কোনো লাভ হয় না। টোনা মুন্নিকে বলে, সেদিন যদি তুমি আমাকে পাওয়ার জন্য এই অন্যায় না করতে, তাহলে আজ এই অবস্থা হতো না, আর আমাকেও এত কষ্ট পেতে হতো না। আমাকে তুমি মাফ করে দিও টোনা। এই বলে টোনা সেখান থেকে চলে যায়। এরপর থেকে কারাগারে মুন্নির জীবন কাটতে শুরু করে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে যে কোনো পরিস্থিতিতে আমাদের রক্তের সম্পর্ক ভাঙা উচিত নয়। রক্ত তো রক্তই হয়ে থাকে, সেটা কখনো পর হয়ে যায় না। থেকে বড় কথা, সে আমার বংশের প্রদীপ ধরে রাখবে। টুনি, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দিতে পারো, তাহলে আমি তোমাকে সোনার গহনায় মুড়িয়ে রাখবো। আর আমি যদি তোমাদের কোনো ছেলে সন্তান না দিতে পারি, তাহলে তোমার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করবে। টোনা আর মিনুর কথা শুনে টুনি অনেকটা ঘাবড়ে যায়, আর কোনো কথা না বলে মাথা নিচু করে রান্নাঘরে চলে যায় আর অঝরে চোখের জল ফেলতে থাকে। সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে ভালো কিছু রেখো, ভালো কিছু রেখো। আমার কপালে যদি ভালো কিছু না রাখো, তাহলে অন্তত আমার সন্তানের জন্য রেখো। টুনি এসব কথা ভেবে অনেক কষ্ট পায়। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টুনি ততদিনে তার ডিমটাও দিয়ে দেয়। সে ডিমে পা দিতে থাকে। বৌমা, ও বৌমা, তোমার ডিমে ভালো করে তা দাও। ডিম ফুটে ছানা বের হওয়ার আগ পর্যন্ত তোমাকে বাড়ির কোনো কাজ করতে হবে না। আমি তোমার প্রয়োজনীয় সব কিছু তোমার পায়ের কাছে এনে দেব। না মা, তার কোনো দরকার নেই। আপনি আমার গুরুজন, আর আপনি আমার কেন সব কাজ করে দেবেন বলুন? আমি যদি কিছু করতে পারি তাহলে তাই করব, আর নয়তো বসে আমার ডিমে তা দেব। না মা, তা হয় না। এবার তুমি চুপটি করে বসে তা দাও তো দেখি। আমি এখনই তোমার জন্য কিছু রান্না করে নিয়ে আসছি। মিনু টুনিকে রেখে রান্না করার জন্য চলে যায়। এত শক্তি আমার কপালে সইবে? টুনি মন খারাপ করে ডিমে তা দিতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কিছুদিন। আর ততদিনেও টুনির ডিম ফুটে ছানা বের হওয়ার সময় চলে আসে। এক পর্যায়ে টুনির ডিম ফুটে ছানা বের হয়, কিন্তু ছানাটি ছেলে না হয়ে কালো কুটকুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তা দেখে তো মিনু আর টোনা রেগে আগুন হয়ে ওঠে। তোকে আমি এত করে বললাম তুই আমাকে একটা পুত্র সন্তান দিবি, আর তুই কিনা আমাকে কালো কন্যা সন্তান দিয়েছিস। এবার তো আমি তোকে আর তোর এই কালো কন্যা সন্তানকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। কুকুরকে খাওয়ালেও কম হবে রে বাপ, এতে তো আমার মনের আগুনটাও নিভবে না। অলক্ষী মেয়ে কোথাকার। মায়ের এমন কথা শুনে টোনা রেগে আরো বেশি আগুন হয়ে যায় আর টুনিকে ধরে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে টুনিকে আধমরা করে ফেলে। টুনি এত মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। কি রে বাবা,
এই অলক্ষীটা মনে হচ্ছে মরে গেছে। একে এখন আর মারিস না তো। আশেপাশে কেউ যদি বুঝতে পারে তাহলে আবার থানা পুলিশ হয়ে যাবে। আর যদি একবার থানা পুলিশ হয়ে যায় তাহলে তো আমাদের মা ছেলেকে ফাঁসির কাঠগড়ায় ঝুলতে হবে রে বাবা। তাহলে এখন কি করব বলো তো মা? তুই বরং একটা বস্তা আন। এই বস্তাতে হতচারীটাকে তুলে নে, তার সাথে এই কালো মেয়েটাকেও, যাতে করে আর কোনোদিন আমাদের বাড়িতে ফিরে না আসতে পারে। বনের জন্তু জানোয়াররা এসে এদেরকে খেয়ে নেবে, কুলক্ষী কোথাকার। এরপর টোনা মিনুর কথা মতো কালো কন্যার মা আর কালো কন্যাকে বস্তায় বন্দি করে নেয়। এরপর রাতের অন্ধকারে মা ছেলে মিলে বস্তাটা নিয়ে জঙ্গলে যায়। ঘন জঙ্গলে বস্তাটা ফেলে দেয়। এরপর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। এত রাতে এই বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে? আমি তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। বানর এই দিক সেদিক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে টুকি কাঁদতে কাঁদতে বস্তার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর বানর, এত খুঁজলাম তবুও কাউকে দেখতে পেলাম না। তাহলে হয়তো আমি ঘুমের ঘরে ভুল শুনেছি। এখন যাই, আমি একটু গিয়ে আরামে ঘুমিয়ে নেই। বানর সব বাদ দিয়ে আবার নিজের গুহায় চলে যায় আর আরামে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত আরো গভীর হয়ে আসে। আর টুনির জ্ঞান না ফেরায়, শরীরে গুরুতর আঘাত পাওয়ায় সে বস্তার ভিতরেই মারা যায় আর তার অতৃপ্ত আত্মা হয়ে ফিরে আসে। আমি কাউকে ছাড়বো না। আমার মেয়েকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। মা, আমরা বাইরে আসতে পেরেছি মা, কিন্তু মা তোমার মুখে একটু দাগ কেন মা? তোমার মুখে একটু রক্ত কেন মা? ও মা, কি হয়েছে তোমার মা? মা গো, কি হয়েছে তোমার? ওসব তুই বুঝবি না রে মা, তুই যে অনেক ছোট। আগে বড় হয়ে নে, তারপর সব বুঝতে পারবি। তোর খুব খিদে পেয়েছে তাই না রে মা? হেতো মা, আমার না ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে রে মা, কিন্তু তোকে তো এভাবে রেখে কোথাও যাওয়া যাবে না। তোকে আমি কোথাও নিয়ে যেতে পারবো না। এসব বলে টুনির আত্মা কিছু কচু পাতা তুলে এনে একটি ঘর বানায় আর তাতে টুকিকে রেখে জঙ্গলে খাবার আনতে যায়। প্রথমে সে সুখীর বাড়িতে যায়। আমাকে একটু খাবার দে না রে, আমার মেয়েটার যে ভীষণ খিদে পেয়েছে। দিবি একটু খাবার? ওরে বাবা রে, ভূত! এই বলে সুখী পায়রা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যাক বাবা, আমি তো একে কিছুই করলাম না, তবুও ভয় কেন পেল? না, আমাকে আগে খাবার নিতে হবে, তারপর অন্যের কথা চিন্তা করতে হবে। এরপর টুনির আত্মা খাবার নিয়ে সোজা তার মেয়ের কাছে চলে যায়। সেখানে গিয়ে তার মেয়েকে খাবার খাওয়ায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। কালো কন্যার মা সবার বাড়ি থেকে খাবার এনে এনে তার মেয়েকে খাওয়াতে থাকে। এদিকে সবার মাঝে ভয় ঢুকে যায়। এই তোমরা কি জানো কোথা থেকে একটা ভূত এসে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়? না জানি কখন আবার আমাদের কোনো ক্ষতি করে বসে। আর আমি তো সেদিন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আমাদের ওই ভূত তাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর তার জন্য তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর সবাই মিলে তান্ত্রিক বাবার কাছে যায় আর কালো কন্যার মায়ের ব্যাপারে সব কথা খুলে বলে। তোদের কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি ওই আত্মাকে আহ্বান জানাচ্ছি। এরপর তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে আর তান্ত্রিকের মন্ত্র শুনে সেখানে টুনির আত্মা প্রকট হয়। বল, তুই কেন সবার ঘর থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছিস? আর যদি না বলিস তাহলে এক্ষুনি আমি তোকে বন্দি করব। আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য চুরি করি, আমি তো আর কারো ক্ষতি করার জন্য আসি না। তুই তো আত্মা, তোর আবার সন্তান কিসের? এরপর টুনির আত্মা তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে। তোর সাথে এত ঘটনা ঘটে গিয়েছে, তুই তো বলে খাবার নিতে পারতি। আমি বলার আগে তো সবাই আমাকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে এখন থেকে আর ভয় পেতে হবে না। আমি আমার প্রতিশোধ নিয়ে আমার মেয়ের প্রাপ্য হিসেব ফিরিয়ে দিয়ে মুক্ত হয়ে যাব। মুক্ত! কি
চাইছিস তুই বল? আমার জীবনের বিনিময়ে আমি ওদের জীবন নেব। এই বলে টুনির আত্মা অদৃশ্য হয়ে মিনু আর টোনার সামনে গিয়ে প্রকট হয়। এদিকে তারা দুজন ভয়ে থরথর করে কাঁপতে থাকে। টুনি, দয়া করে তুমি আমাদের কিছু করো না, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাহলে তোরা আমার মেয়ের দায়িত্ব নিবি, তাকে কোনো কষ্ট দিবি না বল? হ্যাঁ হ্যাঁ, আমরা টুনিকে মেনে নেব, ওর যত্নে কোনো কমতি রাখবো না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করে নিলাম। আর কোনোদিন যদি কোনো যত্নের কমতি হয় তাহলে তোদের ঘাড় মটকে দেব বললাম। এরপর মিনু আর টোনা কালো কন্যাকে মেনে নেয় আর মেয়ের একটা আশ্রয়স্থল দেখে টুনির আত্মা মুক্তি পেয়ে যায়। টোনা আর মিনু টুকিকে অনেক আদর যত্নে বড় করতে থাকে। রহিমপুর বনে টোনাটুনি বাস করত। একদিন সকালে টুনি ডিমে তা দিতে দিতে টোনাকে বলতে থাকে, কি ব্যাপার টোনা, আজকে এত বেলা হয়ে যাচ্ছে, তবু তুমি কাজে যাচ্ছ না কেন? গিন্নি কি করে কাজে যাই বলো, কদিন থেকে তো কোনো বিক্রি হচ্ছে না, আর কোনো লাভও হচ্ছে না। আর লাভ না হলে কাজে গিয়ে কোনো আনন্দ আছে তুমি বলো? সে কি গো, কাজে যদি না যাও তাহলে একদিন দেখবে তোমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। তাই আমি বলি কি, লাভ ক্ষতির আশা না করে তুমি এখন কাজে যাও। টুনি, আমাকে একদম জোর করবে না, লাভ না হলে আমাকে কাজে যেতে একদম ইচ্ছে করে না। আচ্ছা ঠিক আছে, অন্যদিন না গেলে যেও না, তবে আজকে শুধু যাও। আজকে যদি লাভ না হয় তাহলে আমি তোমাকে আর কোনোদিন কাজে যেতে বলবো না। তবে বেশ, তুমি যখন বলছো আমি যাচ্ছি কারখানায়, তুমি সাবধানে থেকো। টোনা তার কারখানায় চলে যায় আর টুনি তার ডিমে তা দিতে থাকে। বেশ কিছুক্ষণ পর টুনির ডিম ফুটে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। টুনি তার কন্যা সন্তানকে দেখে অনেক খুশি ছিল আর টুনি বলতে থাকে, আমার টুনটুন সোনা দেখতে কত সুন্দর হয়েছে, তোর বাবা যে তোকে দেখলে একেবারে চমকে যাবে রে। এমন সময় হাসি মুখে টোনা ওখানে আসে আর টুনটুনকে না দেখে বলতে থাকে, টুনি, আজকে আমার কারখানায় বেশি লাভ হয়েছে, এত লাভ কোনোদিনও হয়নি। হবেই তো, আজকে যে আমাদের ঘরে স্বয়ং লক্ষ্মী এসেছে গো, আমাদের মেয়ে হয়েছে। এমন লক্ষ্মী মেয়ের জন্যই আমার লাভ হয়েছে। কই কই দেখি দেখি, ওকে একটু আদর করি। কই আমার লক্ষ্মী মা, আয় আয় আমার বুকে আয়। এরপর টোনা টুনটুনকে অনেক আদর করতে থাকে। টোনা টুনি অনেক আদর করে টুনটুনকে বড় করতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনি আবারও একটা ডিম দেয়। একদিন টোনা টুনিকে বলতে থাকে, টুনি জানো, আমার মন বলছে এই ডিমটা থেকেও আমাদের মেয়ে হবে আর অনেক সুন্দরী আরো ভাগ্যবতী হবে গো। তাই যেন হয় গো, ঈশ্বর তোমার মনের আশা পূর্ণ করুক। টোনা তার কারখানার কাজে চলে যায়। এদিকে ডিম থেকে একটা কালো কন্যা বেরিয়ে আসে। টুনি কালো কন্যাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এ কি, এ তো কালি, না না, এ আমার সন্তান হতে পারে না। এমন সময় ওখানে টোনা চলে আসে আর বলতে থাকে, টুনি, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের কারখানা যে পথে বসতে চলেছে, এখন আমাদের কি হবে বলো? এখন আমরা কিভাবে আমাদের সংসার চালাবো? কি এসব বলছো কি? কারখানার ক্ষতি হয়ে গেছে, সবই কালো কন্যার জন্য হয়েছে। ওর নিজের কপালের সাথে সাথে আমাদের কপালটা পুড়িয়ে দিতে এসেছে। ছি, কি কুৎসিত কন্যা হয়েছে। আর তুমি একদম ঠিকই কথা বলেছো, এ আমাদের মেয়ে নয়, এ অলক্ষী। এই পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের ক্ষতি নিয়ে এসেছে। টোনাটুনি তাদের কন্যাকে এভাবেই অবহেলা করতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কালো কন্যা টুকি
ধীরে ধীরে বড় হতে থাকে আর ওর প্রতি ওর মা বাবার অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। একদিন সকালে কালো কন্যা টুকি তার মাকে বলতে থাকে, মা, ও মা, আমিও দিদির মতো স্কুলে যাব মা। আমার বাড়ির কাজ করতে একটু মন চায় না। বলো না মা, আমাকে স্কুলে ভর্তি করে দিবে? দূর হ আমার চোখের সামনে থেকে। তোকে না কতবার বলেছি ওই মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবি না। তোর মতো কালো মেয়ের স্কুলে যাওয়া মানায় না, তোকে মানায় রান্নাঘরে, বুঝতে পেরেছিস? না মা, আমি স্কুলে যাবই। কেন মা, তোমরা আমার সঙ্গে এমন করো বলো তো? দিদি যেমন তোমাদের সন্তান, ঠিক তেমনি আমিও তো তোমাদের সন্তান। আমাকে তো ঈশ্বর বানিয়েছে, আমি আর তোমাদের অবহেলা নিতে পারছি না মা। টুনি যেই না টুকিকে থাপ্পড় মারে তখনই টুনির হাতে আঘাত লেগে যায়। আর তখন টুকি টুনির হাত ধরে বলে, মা, তোমার হাতে লেগেছে মা? দাঁড়াও মা, আমি মলম নিয়ে আসছি। একদম আদিক্ষেতা করবি না, যা এখান থেকে। তোর মতো কালো মেয়ের ভালোবাসা আমার লাগবে না। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন টোনার খুবই জ্বর আসে আর জ্বর দেখে টুকি টোনার জন্য খাবার আর ওষুধ নিয়ে যায় আর বলতে থাকে, বাবা, তোমাকে আমি কতবার বলেছি ঠান্ডা লাগিও না। এখন দেখলে তো তোমার কত জ্বর এসেছে। নাও, এখন তুমি হাঁ করো তো, আমি তোমাকে ওষুধ খাইয়ে দেব। হাঁ করো তো তাড়াতাড়ি। তোর মতো মুখপুরির হাতে আমি ওষুধ খাবো না। বুঝতে পেরেছিস তুই? আর তুই কি করে ভাবলি যে আমি তোর হাতে খাবার খাবো? তোকে দেখলেই আমার রাগ ওঠে। তুই যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। টোনার এমন চিৎকার চেঁচামেচিতে সেখানে টুনি আর টুনটুন আসে। এই মুখপুরি, কালো কাঙ্গালি কোথাকার, সারাদিন জ্বালাস, তবু তোর মন ভরে না। এখন আবার তুই আমার অসুস্থ বাবাকে জ্বালাতে এসেছিস? তোর সাহস তো কম না। দিদি, তুমি ভুলে যেও না, এটা আমারও বাবা। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমি তোকে আজকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। তোর জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে, আর ক্ষতি হতে দেব না। তোমাদের এত অহংকার বেশি দিন থাকবে না। বাবা মা, আমি তোমাদের আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তোমরা একদিন না একদিন আমার ভালোবাসা ঠিক বুঝতে পারবে বাবা মা। নীতি বাক্য শোনাচ্ছিস? যা এখান থেকে। কালো কিনা আবার আমাদের ভালোবাসে। এরপর টুকি কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। কালো কন্যা টুকি ওই বনে অনেক কষ্ট করে একটা ছোট্ট ঘর বানায় আর কষ্টেই দিন কাটাতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুন্দরী কন্যা টুনটুন ভুলিয়ে ভালিয়ে তার বাবার কাছ থেকে সব সম্পত্তি লিখে নেয় আর ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টোনা ছিল অনেক অসুস্থ। ওরা পথে পথে হাঁটতে থাকে আর হঠাৎ করে টোনা অজ্ঞান হয়ে পড়ে যায় আর টুনি টোনার পাশে বসে কান্না করতে থাকে। টোনা, চোখ খোলো টোনা। হায় ঈশ্বর, এটা কি হলো আমাদের সাথে? কি অন্যায় করেছি আমরা? হে ঈশ্বর, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। এমন সময় ওখানে কালো কন্যা টুকি আসে আর ওদের এভাবে দেখে বলতে থাকে, আরে বাবা মা, তোমরা এখানে এই অবস্থায়? আর মা, বাবার কি হয়েছে? বাবা, চোখ খোলো, দেখো তোমাদের কালো কন্যা তোমার কাছে এসেছে। মা, বলো না বাবার কি হয়েছে? টুনি কালো কন্যাকে টুনটুনের ব্যাপারে সবটাই বলে। মা, এখন কথা বলার সময় নেই, আমাদের তাড়াতাড়ি বাবাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। এরপর কালো কন্যা তার মা বাবাকে তার ভাঙ্গা বাড়িতে নিয়ে আসে আর অনেক সেবা করে তার বাবাকে সুস্থ করে তোলে। কালো কন্যার এমন ভালোবাসা দেখে টোনা টুনির ভুল ভেঙে যায়।
লক্ষ্মী মা, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি, তুই আমাদেরকে ক্ষমা করে দে রে মা। আমরা এখন তোর ভালোবাসা বুঝতে পেরেছি রে মা। মা, এসব কি বলছো তুমি? আমি তো তোমাদের কন্যা, আমি তোমাদের কথায় কিচ্ছু মনে করিনি মা। এখন থেকে তোমরা আমার সাথেই থাকবে। এরপর থেকে টোনা টুনি তাদের কালো কন্যার সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রহিমপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে মা বাবা মরা দুই বোনও বাস করত। আর দুই বোনের মধ্যে টুনি ছিল বড় বোন, আর মুন্নি ছিল ছোট। টুনি ছিল খুবই সহজ সরল, আর মুন্নি ছিল খুবই অহংকারী একটা পাখি। ওদের দু বোনের দুটি আম গাছ ছিল। একদিন সকালে মুন্নি ঘুম থেকে উঠে দেখে তার আম গাছে মুকুল এসেছে, আর টুনির আম গাছে কোনো মুকুল আসেনি। টুনি তখন আম গাছে জল দিচ্ছিল। এমন সময় মুন্নি বলতে থাকে, বাহ, কত সুন্দর দেখতে হয়েছে আমার আম গাছটা, একদম মুকুলে ভরে উঠেছে। আজ যে আমার কি খুশি লাগছে, আহ, কত সুন্দর সুবাস বেরিয়েছে চারদিকে। মুন্নির এমন কথা শুনে টুনি বলে, বোন, আমার মতো তোর আম গাছটাকে একটু যত্ন নে, নইলে যে তোর আম গাছের সব মুকুল ঝরে যাবে। আর গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দে। আমার গাছে কি করব না করব সেটা আমার ব্যাপার, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। আমার গাছ নিয়ে তোর না ভাবলেও চলবে, বুঝেছিস? একটু যদি যত্নবান হোস তাহলে তোর গাছের মুকুল এখনো আসলো না কেন? হ্যাঁ, এখনো মুকুল আসার অনেক সময় আছে রে বোন। তুই দেখে নিস, আমার গাছেও মুকুল আসবে তোর গাছের মতো। মুকুল আসার সময় থাকলেও তোর গাছে কখনোই মুকুল আসবে না। যত সব, সকাল সকাল তোর অলক্ষী আম গাছটা দেখে আমার দিনটাই খারাপ হয়ে গেল। দেখি এটা কিরকম কথা রে বোন, গাছ তো গাছই হয়, আর গাছ কখনো অলক্ষী হয় না, গাছ তো আমাদের বন্ধু হয়। তুই জানিস না গাছ আমাদের সর্বস্ব দিয়ে সাহায্য করে। গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, কাঠ দেয়, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। গাছ তো লক্ষ্মী হয় রে বোন। বেশি জ্ঞান দিতে আসবি না, বুঝেছিস? তোর জ্ঞান তোর কাছেই রাখ। আমার কাছে তুই যেমন অলক্ষী, তেমনি তোর গাছটাও অলক্ষী, বুঝেছিস? যত সব পণ্ডিত কথাকার। এই বলে মুন্নি ওখান থেকে চলে যায়। এভাবেই ওদের দু বোনের দিন চলতে থাকে। টুনির গাছটা একটু খাটো ছিল, আর মুন্নির আম গাছটা ছিল অনেক লম্বা। ওদের দু বোনের আম গাছই পাশাপাশি ছিল। কয়েকদিনের মধ্যে টুনির আম গাছের মতো মুন্নির আম গাছেও মুকুল আসে। দুই গাছের মুকুলের গন্ধে চারিদিক মোমো করতে থাকে। টুনি তো এই দেখে তার গাছের যত্ন আরো বেশি করে বাড়িয়ে দেয়। এক পর্যায়ে দুজনেরই গাছে অনেক সুন্দর আম ধরে। একদিন টুনি মুন্নিকে বলে, বোন, এই বোন, দেখ আমার গাছেও তোর গাছের মতো আম ধরেছে। আমাদের গাছের আম পাকলে আমরা দু বোন একসাথে আম বিক্রি করব, আর অনেক মজাও হবে। তোর গাছের আম তুই বিক্রি করবি, আর আমি আমার গাছের আম বিক্রি করব। কেন রে তুই সবসময় তোকে আমার সাথে চড়াস বলতো? আজ তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তুই তোর ফালতু জিনিস নিয়ে আমার সাথে তুলনা করবি না। যত সব, যা। এই বোন, শোন, তোর কাছে একটু জল দিয়ে যা, যাতে করে তোর আমগুলো তাড়াতাড়ি পাকে। যা, চলেই গেল। এই যে এত রাগ আর অহংকার কি করে হলো আমি বুঝতেই পারছি না। হে উপরওয়ালা, তুমি আমার বোনকে আমার মতো করে দাও। বেশ কিছুদিন পর মুন্নির গাছের আমগুলো পাকতে শুরু করে। এই দেখে মুন্নির অহংকার আর খুশির যেন শেষ নেই। আর মুন্নি টুনিকে বলতে থাকে, দেখ দেখ, আমি কি এমনি বলেছিলাম তোকে যে তোর গাছটা একটা অলক্ষী? দেখ, আমার গাছের আম পেকেছে, আর তোর গাছের আমগুলো এখনো কাঁচা আছে। দেখ আমার আম গাছের আমগুলো কত সুন্দর দেখাচ্ছে।
আর তোর আমগুলোকে দেখতে কেমন কুচিত কুচিত লাগছে। ছি! মুন্নি রোজ রোজ এসব কথা বলে টুনিকে অপমান করে। মুন্নি তার গাছের সুস্বাদু পাকা আম বাজারে বিক্রি করে আর অনেক ধনী হতে থাকে। বনের সব পাখি মুন্নির গাছের পাকা আমের অনেক প্রশংসা করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, তবুও টুনির গাছের আম পাকে না। একদিন টুনি সকালে তার আম গাছে জল দিচ্ছিল। এমন সময় টুনি মনে মনে বলে, শুধু আমার গাছে প্রতিদিন পানি দেই, চাই একটু বনের গাছেও আজকে পানি দেই, যাতে ওর আমগুলো সুন্দর আর আরো মিষ্টি হয়। এই বলে টুনি যেই না মুন্নির পাকা আম গাছে জল দিতে যায়, তখনই সেখানে মুন্নি চলে আসে। আর মুন্নি টুনিকে তার পাকা আমের গাছের গোড়ায় দেখে বলতে থাকে, এই চল, তুই আমার গাছের পাশে কি করছিস? হ্যাঁ, আমার পাকা আম দেখে তোর হিংসে হয় তাই না? সেই জন্য তুই আমার গাছে ক্ষতি করতে এসেছিস, যাতে আমার গাছের পাকা আমগুলো তোর গাছের কাঁচা আমের মতো হয়ে যায় তাই না? কি ভেবেছিস তুই? আরে না না বোন, তুই ভুল ভাবছিস আমায়। আমি তো তোর গাছে পানি দিতে এসেছিলাম। আর পাকা আম কিভাবে কাঁচা হবে বলতো? শোন, আগে নিজের গাছের যত্ন নিয়ে কাঁচা আমকে পাকা কর, তারপর না হয় অন্যের গাছের যত্ন নিস। অলক্ষী কাঁচা আমালি, আর তুই তোর গাছের যত্ন নিয়েই বা কি করবি? তোর আম তো কোনোদিনও পাকবে না, যত সব। এভাবে মুন্নি টুনিকে অপমান করতে থাকে। মুন্নির পাশাপাশি বনের অন্য পাখিরাও টুনিকে অপমান করতে থাকে। টুনি মুখ বুঝে তা সব কিছু সহ্য করে। একদিন টুনির গাছের কাঁচা আম পাকা আমকে বলে, বন্ধু পাকা আম, তোমরা তোমার মালিকদেরকে একটু অহংকার করতে বারণ করো না। তোমরা তো জানো যে অহংকার করা ভালো নয়। এই কুচ্ছিত কাঁচা আম, তুই আমাদেরকে বন্ধু বলছিস কেন? তোদের মতো কাঁচা আমের বন্ধু হতে আমাদের বয়েই গেছে। এই কাঁচা আম, বলতো আমরা তোর কোন দিক দিয়ে বন্ধু হই বলতো? আমাদের গায়ের রং কত সুন্দর, আমাদের গা থেকে কত সুন্দর মিষ্টি ঘ্রাণ আসে, আর তোদের গা থেকে কেমন গন্ধ আসে। ছি, একদম ভালো লাগে না। আমাদের সাথে তোর কোনো তুলনাই চলে না। সুন্দর চেহারা দেখে কখনো অহংকার করো না পাকা আম। আজ আমরা কাঁচা আছি, কিন্তু কাল তো ঠিকই পাকবো। শোনো কথা, পাকা আম নাকি এই বুড়ো বয়সে আরো সুন্দর হবে। হাসি পাচ্ছে, তোরা কোনো দিন সুন্দর হতে পারবি না কাঁচা আম। এমন সময় শালিক উড়ে এসে কাঁচা আমের ডালে বসে। শালিককে কাঁচা আমের ডালে বসতে দেখে পাকা আম বলে ওঠে, এই যে পাখি, তুমি এই কুচ্ছিত কাঁচা আমের ডালে বসো না, তাহলে তুমিও কুচ্ছিত হয়ে যাবে। তুমি আমাদের ডালে এসে বসো আর আমাদের সুঘ্রাণ নাও। ঠিকই তো, আমি এই অলক্ষী কাঁচা আমের ডালে কি করছি? ছি ছি, আগে জানলে কখনোই বসতাম না। এই বলে শালিক কাঁচা আমের ডাল থেকে পাকা আমের ডালে গিয়ে বসে আর ওদের সাথে অনেক গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মুন্নি অনেক ধনী হয়ে যায় আর টুনি আগের মতোই গরিব থাকে। টুনিকে বনের সকলে তার কাঁচা আমের গাছটা কাটতে বলে, কিন্তু টুনি সেই গাছটা না কেটে ধৈর্য সহকারে তার গাছটিকে যত্ন করতে থাকে। একদিন কাঁচা আম একা একাই কান্না করতে করতে বলে, হে ঈশ্বর, আমাদের যদি না পাকাবে তবে কেন আমাদের পৃথিবীতে পাঠিয়েছ? আমাদের তুলে নাও ঈশ্বর, অপমান যে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা কাঁচা, সেজন্য আমাদের মালকিনকেও বনের সবাই অপমান করে। এই বলে কাঁচা আমগুলো কান্না করতে থাকে। এমন সময় ওখানে একটা পরী আসে আর পরী ওদের কান্না করতে দেখে বলতে থাকে, কাঁচা আমেরা, তোমরা কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের, আমাকে বলো। আমি পরী, আমি তোমাদের সাহায্য করব, বলো কি হয়েছে। পরীর কথা শুনে কাঁচা আম পরীকে সব কথা খুলে বলে আর সব শুনে পরী বলে,
তোমরা কাঁচা আম জন্য তোমাদের মালিককে আর তোমাদেরকে সবাই অপমান করে, তাই না? তবে আজ থেকে কেউ আর তোমাদের অপমান করবে না। আমি তোমাদের সব কটা আমকে সোনার আম করে দিব। এই বলে পরি জাদু করে সব কাঁচা আমকে সোনার আমে পরিণত করে দেয়, আর পরে ওখান থেকে চলে যায়। টুনি সকালে তার আমের এই রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলতে থাকে, এ কি, আমার আমগুলো এমন সোনার মতো জ্বলছে কেন? এই আমগুলো আবার সোনা হয়ে গেল না তো? হ্যাঁ মালকিন, আমরা সবাই সোনার হয়ে গেছি। পরে তোমার ধৈর্যের ফলস্বরূপ আমাদের সবাইকে সোনার আম বানিয়ে দিয়েছে। টুনি এসব কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়, আর টুনি তার সোনার আম বাজারে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। আর মুন্নির গাছের পাকা আমগুলো বিক্রি করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। কিন্তু টুনির গাছের সোনার আম কখনোই শেষ হয় না। টুনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর মুন্নি টুনির এমন পরিবর্তন দেখে নিজে নিজেই অনুতপ্ত হয়।